আজকে আমরা ক্লাস 10-এর ভূগোল বইয়ের ৫ম অধ্যায় ভারত, এই ভারত অধ্যায়টির জলসম্পদ অর্থাৎ ভারতের জলসম্পদ এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তোমরা অবশ্যই ভালো করে এই আলোচনাটা লক্ষ্য করো। ভারতের জলসম্পদ তোমাদের ক্লাস 10-এর ভূগোল বইয়ের যে ভারত অধ্যায়টি রয়েছে সেই ভারত অধ্যায়ের মধ্যে ভারতের যে জলসম্পদ টপিকটা রয়েছে সেই ভারতের জলসম্পদ সম্পর্কে এখন আলোচনা করছি। তাহলে চলো শুরু করি। আর প্রথমেই বলে রাখি, মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি ক্লাস 10-এর ভূগোল, ইতিহাস ইত্যাদি বিষয়ে ক্লাস করা হয়। তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা ইতিহাস ভূগোলের সমস্ত ক্লাসগুলো সবার আগে পেয়ে যাবে। যাই হোক, চলো শুরু করি। ভারতের জলসম্পদ। জল অত্যন্ত মূল্যবান সম্পদ, অথচ মোট মিষ্টি জলের পরিমাণ মাত্র 2.5%। এই জলের আবার 68.6% রয়েছে বরফ ও হিমবাহ রূপে, যা আমরা ব্যবহার করতে পারি না। অতএব বুঝতেই পারছো জল কি অসম্ভব গুরুত্বপূর্ণ। আগামী দিনে জল সংকট পৃথিবীর প্রধান সমস্যা হিসাবে দেখা দেবে। অতএব এই সম্পদটির সুচিন্তিত ব্যবহার অত্যন্ত জরুরি। এখানে বলা হচ্ছে যে আমরা সবাই জানি জল অত্যন্ত মূল্যবান সম্পদ, কিন্তু ভারতের মিষ্টি জলের পরিমাণ মাত্র 2.5%। মিষ্টি জল বা স্বাদু জল যাকে বলা হয়, যে জল আমরা পান করতে পারি, আমরা যে জল পান করি অর্থাৎ যে জল আমরা খেয়ে থাকি তাকে বলা হয় মিষ্টি জল বা স্বাদু জল। এত জল থাকলেও এই মিষ্টি জলের পরিমাণ মাত্র 2.5%। আবার এই জলের 68.6% রয়েছে বরফ ও হিমবাহ রূপে, যা আমরা ব্যবহার করতে পারি না। 2.5% জল আমাদের মিষ্টি জল, তার মধ্যে আবার 68.6% রয়েছে বরফ ও হিমবাহ রূপে, সেটা তো আমরা ব্যবহার করতে পারি না। তাহলে জল যে কি গুরুত্বপূর্ণ এবং মিষ্টি জলের পরিমাণ যে খুবই কম, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখানে একটি বক্সে কিছু দেখিয়েছে, এটা লক্ষ্য করো। জলের ব্যবহার পৃথিবী পার্সেন্ট, ভারতের পার্সেন্ট। জলসেচ 69% জলসেচ ব্যবহার করা হয় পৃথিবীতে, এবং ভারতে হয় 78%। শিল্প ও বিদ্যুতে সারা পৃথিবীতে 22% জল ব্যবহার করা হয়, ভারতে হয় 8%। পানীয় ও গৃহস্থ অর্থাৎ খাওয়ার কাজ ও বাড়ির কাজকর্মের জন্য পৃথিবীতে 8% জল ব্যবহার করা হয়, ভারতে হয় 6%। অন্যান্য বিভিন্ন কাজে পৃথিবীতে 1% জল ব্যবহার করা হয়, ভারতে হয় 8%। আচ্ছা, এবার আমরা আলোচনা করছি ভারতের জলসম্পদ। মৌসুমি বায়ুপ্রবাহের মাধ্যমে বৃষ্টি, তুষারপাত সমেত ভারতের মিষ্টি জলের প্রধান উৎস। বৃষ্টি ও তুষার গলা জলের বড় অংশ নদী দিয়ে সাগরে যায়। কিছু অংশ পুকুর, দিঘি, নালা, বিলে জমে এবং কিছু অংশ ভূগর্ভে সঞ্চিত হয়। মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স অনুযায়ী ভারতের মোট জলসম্পদ প্রায় 1870 কিমি, যার মধ্যে 1220 কিমি ব্যবহারযোগ্য জলে। ব্যবহারযোগ্য জলের এত কিমি হলো এত পৃষ্ঠ জল এবং এত হলো এত ভৌম জল। এখানে একটা মোটামুটি পরিসংখ্যানের মতন দেওয়া রয়েছে। তো বলা হচ্ছে এই যে মৌসুমি বায়ু প্রবাহ, তার মাধ্যমে বৃষ্টি হয়, এবং ভারতের মিষ্টি জলের প্রধান উৎস হলো এই মৌসুমি বায়ু প্রবাহের মাধ্যমে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল থেকেই কিন্তু প্রধান জলটা আমরা পেয়ে থাকি, আসে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ভারতের নদ নদী সম্পর্কে। উত্তর ও দক্ষিণ ভারতে আলাদা আলাদা নদী গোষ্ঠীর উৎপত্তি হয়েছে। আমাদের উত্তর ভারতটা এবং দক্ষিণ ভারত দুদিকেই কিন্তু আলাদা আলাদা নদী রয়েছে। তো আমরা সরাসরি নদীর আলোচনায় শুরু করছি। ফার্স্টে আমরা গঙ্গা নদী, গঙ্গা সম্পর্কে আমরা আলোচনা করছি। এর 3টি গতি স্পষ্ট বলে এটি আদর্শ নদীর উদাহরণ। আমরা জানি ভারতের দীর্ঘতম নদী গঙ্গা এবং ভারতের প্রধান নদী গঙ্গা। এই গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। আদর্শ নদী কাকে বলে? যে নদীর উৎস থেকে শুরু করে মোহনা পর্যন্ত দীর্ঘ গতিপথে 3টি গতি অর্থাৎ
উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি লক্ষ্য করা যায় সেই সকল নদীকে আদর্শ নদী বলা হয়। গঙ্গার উৎস থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ গতিপথে কিন্তু এই তিনটি গতি স্পষ্ট দেখা যায় বলেই গঙ্গাকে একটি আদর্শ নদী বলা হয়। ছাত্রছাত্রীরা আদর্শ নদী কাকে বলে বা আদর্শ নদীর উদাহরণ, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো রেডি রেখো। তো আমরা বুঝলাম গঙ্গাকে ভারতের আদর্শ নদী বলা হয়। এবার উচ্চগতি, গঙ্গার যেহেতু তিনটে গতি স্বাভাবিকভাবেই, তো উচ্চগতি সম্পর্কে আগে আমরা আলোচনা করছি। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন গঙ্গার উৎসস্থলের নাম ভাগীরথী। গঙ্গার উৎপত্তি হচ্ছে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখান থেকে উৎপন্ন হয়ে গঙ্গার উৎসস্থলের নাম ভাগীরথী। যে জায়গা থেকে গঙ্গা উৎপত্তি লাভ করেছে সেই জায়গাটির নাম, সেই জায়গায় তার নাম হয়েছে ভাগীরথী। তাহলে গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গার উৎপত্তি হলো কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। এই প্রশ্নটাও তোমরা অবশ্যই রেডি রাখবে, গঙ্গার উৎপত্তি স্থলটির নাম। এবং উৎপত্তি স্থলে গঙ্গার নাম হয়েছে ভাগীরথী। দেবপ্রয়াগের কাছে এটি অলকানন্দা সাথে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহের নামই গঙ্গা। তাহলে কি তথ্য বেরিয়ে আসছে? তথ্য পাওয়া যাচ্ছে যে দেবপ্রয়াগ যে জায়গাটি, সেখানে এই গঙ্গা অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহের নামই গঙ্গা। এবং সেই জায়গাটায় অলকানন্দার সঙ্গে যে গঙ্গা মানে ভাগীরথী মিলিত হলো, সেই জায়গায় একে গঙ্গা বলা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে গঙ্গা উৎস থেকে উৎপন্ন হয়ে অর্থাৎ ভাগীরথী নামে অলকানন্দা নদীর সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তরটি হবে দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে গঙ্গা অলকানন্দার সাথে মিলিত হয়েছে, বা ভাগীরথী অলকানন্দার সাথে মিলিত হয়েছে দেবপ্রয়াগের কাছে। তো উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গতিপথ 280 কিমি হলো উচ্চগতি। গঙ্গার উচ্চগতি কোন স্থান থেকে কতটা এবং তার দূরত্ব কত? গঙ্গার যে তিনটি গতি তার মধ্যে প্রথম গতিটি হলো উচ্চগতি। এই উচ্চগতিটা হলো গঙ্গার যে স্থান থেকে উৎপত্তি লাভ করেছে সেখান থেকে হরিদ্বার পর্যন্ত, জায়গাটা পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত দূরত্ব হলো 280 কিমি, এটাই হলো উচ্চগতি। তাহলে প্রশ্ন হলো গঙ্গার উচ্চগতি কোন স্থান থেকে শুরু হয়ে কতটা পর্যন্ত এবং তার দূরত্ব কত? গঙ্গার উচ্চগতি হচ্ছে গঙ্গার উৎস থেকে হরিদ্বার পর্যন্ত জুড়ে গঙ্গার উচ্চগতি। গঙ্গার উচ্চগতির দূরত্ব হলো 280 কিমি। আশা করি বুঝতে পারলে। গঙ্গার মধ্যগতি সম্পর্কে এবার আলোচনা করছি। গঙ্গার মধ্যগতি হলো হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত গতিপথ মধ্যগতির অন্তর্গত। তাহলে গঙ্গার মধ্যগতিটা হলো হরিদ্বার থেকে শুরু করে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এবং এই দূরত্বের মধ্যে, এই জায়গাটির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও বিহার রয়েছে, বিহারের মধ্যে দিয়ে এই গতিপথ মধ্যগতি অন্তর্গত রয়েছে এই দুটি জায়গা। এবার হলো প্রশ্ন গঙ্গার নিম্নগতি। গঙ্গার নিম্নগতি কোথা থেকে শুরু হয়ে কত দূরত্ব পর্যন্ত রয়েছে? রাজমহল থেকে মোহনা পর্যন্ত গতিপথ হলো নিম্নগতি। বিহারের রাজমহল পাহাড় সেই স্থান থেকে শুরু করে গঙ্গার মোহনা পর্যন্ত পুরো জায়গাটি হলো, দূরত্বটি হলো গঙ্গার নিম্নগতি। নিম্নগতিতে গঙ্গার দৈর্ঘ্য হলো 520 কিমি। অর্থাৎ গঙ্গা যতটা স্থান জুড়ে নিম্নগতিতে রয়েছে সেই নিম্নগতি স্থানটির দূরত্ব হলো 520 কিমি, দৈর্ঘ্য হলো 520 কিমি। মুর্শিদাবাদের ভগবানগোলায় গঙ্গা দুটি শাখায় ভাগ হয়ে প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপ্রধান শাখাটি প্রথমে ভাগীরথী এবং নবদ্বীপের পর হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই অংশে অজয়, দামোদর, ময়ূরাক্ষী প্রভৃতি হলো ভাগীরথী ও হুগলির উপনদী। তাহলে কি আমরা বুঝলাম? আমরা তো বুঝলাম যে গঙ্গার নিম্নগতি হলো রাজমহল থেকে মোহনা পর্যন্ত, যেখানে বঙ্গোপসাগরে গঙ্গা মিলিত হয়েছে, সেই মোহনা পর্যন্ত 520 কিলোমিটার দীর্ঘ পথ হলো গঙ্গার নিম্নগতি।
তারপর যেটা আমরা পড়লাম, মুর্শিদাবাদের ভগবান গোলায় এই জায়গায় গঙ্গা আবার দুটো শাখায় ভাগ হয়ে তার প্রধান শাখাটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে গঙ্গা পশ্চিমবঙ্গের কোথায় দুটো শাখায় ভাগ হয়েছে? মুর্শিদাবাদের ভগবান গোলায়, এবং দুটো শাখার মধ্যে একটির নাম হয়েছে পদ্মা এবং সেটাই প্রধান শাখা, সেটি বাংলাদেশে প্রবেশ করেছে। এবং অপ্রধান শাখা বা দ্বিতীয় যে শাখাটি, ওই দ্বিতীয় শাখাটি প্রথমে ভাগীরথী এবং পরে নবদ্বীপের পর হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো ঠিকই যে গঙ্গার দ্বিতীয় যে শাখাটি মুর্শিদাবাদের দুটো শাখায় ভাগ হওয়ার পর গঙ্গার যে দ্বিতীয় শাখাটি সেটি ভাগীরথী নামে এগিয়ে এসেছে এবং নবদ্বীপের পর হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই অংশে অজয়, দামোদর, ময়ূরাক্ষী প্রভৃতি হলো ভাগীরথী ও হুগলির উপনদী। এই যে জায়গাটা যেখানে হুগলি নদী নামে গঙ্গা পরিচিত, ভাগীরথী এবং হুগলি নদী নামে পরিচিত, এইখানে কিন্তু অজয়, দামোদর, ময়ূরাক্ষী প্রভৃতি ভাগীরথী ও হুগলির উপনদী, এই সকল নদীগুলো কিন্তু গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাহলে গঙ্গার কয়েকটি উপনদীর নামও জানতে পারলাম আমরা, এবং গঙ্গার বিভিন্ন যে গঙ্গা আদর্শ একটি নদী সেটা জানতে পারলাম। গঙ্গার 3টি গতির নাম এবং কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত এই গতিগুলো বিস্তৃত রয়েছে, তাদের দূরত্ব কত, এগুলো জানতে পারলাম। তোমাদের এই এই তথ্যগুলোর উপরে কিছু প্রশ্ন আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। এবার গঙ্গা নদী সম্পর্কে একটু কিছু জেনে নেওয়া যাক। গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 2510 কিলোমিটার। ভারতে এর প্রবাহ হলো 2071 কিলোমিটার। ভারতে প্রবাহ হচ্ছে 2071 কিলোমিটার। উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, গঙ্গা নদীর উৎস, যেটা কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। গঙ্গার মোহনা, অর্থাৎ গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, তো গঙ্গার মোহনা হলো বঙ্গোপসাগরে, গঙ্গা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এবং গঙ্গার উপনদীগুলোর নাম, গঙ্গার বাম তীরের যে উপনদী আছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। গঙ্গার ডান তীরের উপনদীগুলো হলো যমুনা, সোন। যমুনা সম্পর্কেও দু চার কথা জেনে নেওয়া যাক। যমুনা গঙ্গার প্রধান উপনদী এবং এটি এলাহাবাদের নিকট গঙ্গার সাথে মিলিত হয়েছে। চম্বল, বেতোয়া, কেন যমুনার উপনদী। তাহলে গঙ্গার প্রধান উপনদীর নাম কি? যমুনা, এটি একটি প্রশ্ন। এবং এই যমুনা এলাহাবাদের নিকট গঙ্গার সাথে মিলিত হয়েছে। চম্বল, বেতোয়া, কেন এগুলো হলো যমুনার উপনদী। তাহলে গঙ্গা সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবং জানলাম। তো তোমাদের গঙ্গা নদী সম্পর্কে কিছু প্রশ্ন নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। এখন সিন্ধু নদ সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি। ছাত্রছাত্রীরা ভালো করে লক্ষ্য করো, সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতে উৎপন্ন সিন্ধুর উৎসস্থলের নাম সিংগো খাবাব। এই সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকট, মানস সরোবরের কাছাকাছি যে কৈলাস পর্বত, সেখানে উৎপন্ন হয়েছে এবং এর উৎসস্থলের নাম, যেই জায়গায় সিন্ধু উৎপত্তি লাভ করেছে, জায়গাটির নাম সিংগো খাবাব। এটা কিন্তু মনে রাখবে, এইটুকু জায়গার নাম। এবং উৎপত্তি স্থলের পর নদীটি পশ্চিমে কাশ্মীরের উপর দিয়ে গভীর ক্ষীরগিরি খাত সৃষ্টি করে প্রবাহিত হয়েছে। সিন্ধু নদ উৎপত্তি হওয়ার পর পশ্চিম দিকে কাশ্মীরের উপর দিয়ে গভীর গিরিখাত সৃষ্টি করে প্রবাহিত হয়েছে। কাশ্মীরের প্রবাহ পথে জাস্কার, সায়ক, গিলগিট, দ্রাস প্রভৃতি উপনদী মিলিত হয়েছে, সিন্ধু নদের সাথে মিলিত হয়েছে এই সকল উপনদী। তো সেটাই বলা হচ্ছে, কাশ্মীর অতিক্রম করে সিন্ধু পাকিস্তান অতিক্রম করে আরব সাগরে মিশেছে। এই সিন্ধু নদ কাশ্মীর অতিক্রম করে সিন্ধু কী করেছে, পাকিস্তান দেশে গেছে এবং সেই পাকিস্তানের মধ্যে দিয়ে আরব সাগরে আবার এসে মিশেছে। সিন্ধুর 5টি বিখ্যাত উপনদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর পাকিস্তানে সিন্ধুর বাম তীরে মিশেছে। সিন্ধু নদ সম্পর্কে একটু জেনে নিই। দৈর্ঘ্য হচ্ছে, মোট দৈর্ঘ্য 2880 কিমি সিন্ধু নদের দৈর্ঘ্য। ভারতে প্রবাহ 809 কিমি। সিন্ধু 2880 কিলোমিটার দীর্ঘ, তার মধ্যে মাত্র 809 কিলোমিটার ভারতে তার রয়েছে, ভারতের উপর দিয়ে 809 কিলোমিটার গেছে।
এবং উৎস হচ্ছে মানস সরোবর। মোহনা অর্থাৎ সাগরে মিশেছে আরব সাগরে। সিন্ধুর উপনদীগুলো কি কি? সিন্ধুর উপনদীগুলো হলো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। ছাত্রছাত্রীরা তোমরা এই যে সিন্ধুর উপনদীগুলোর নাম, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবে। এবার ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আলোচনা করছি। তিব্বতের মানস সরোবরের নিকট চেমাউংদুং হিমবাহ থেকে উৎপন্ন এই নদ পূর্ব দিকে বয়ে গেছে। তাহলে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমাউংদুং হিমবাহ। এটা কিন্তু ছাত্রছাত্রীরা তোমাদের মনে রাখতে হবে যে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থলটির নাম। তিব্বতে এটির নাম সাংপো। সাংপো কোন নদের নাম? সাংপো হচ্ছে ব্রহ্মপুত্র নদের নাম। এবং তিব্বতে ব্রহ্মপুত্র নদকে সাংপো বলা হয়। সাংপো ভারতের অরুণাচল প্রদেশে গভীর গিরিখাত সৃষ্টি করে শিয়ং ও দিহং নামে চুলের কাটার মতো বাঁক নিয়ে দক্ষিণে প্রবাহিত। তাহলে এই যে সাংপো মানে ব্রহ্মপুত্র ভারতের অরুণাচল প্রদেশে গভীর গিরিখাত সৃষ্টি করেছে এবং শিয়ং ও দিহং নামে চুলের কাটার মতো বাঁক নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এই জলধারা অসমে সাদিয়ার পর ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। ঠিক অসমের এই সাদিয়া নামক জায়গাটায় অতিক্রম করার পর ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। অসম অতিক্রম করে ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পদ্মার সাথে মিলিত হয়েছে। অসমের মধ্যে দিয়ে যাওয়ার পর ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহের নামও পদ্মা। পরবর্তী অংশে পদ্মা মেঘনার সাথে মিলিত হয়েছে এবং এই যে পদ্মা নামে মিলিত হলো, এই পদ্মা আবার মেঘনার সাথে এরপরে মিলিত হয়েছে। মিলিত প্রবাহ মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পারলে। বুঝতে যদি নাও পারো আমি আরেকটু বলে দিচ্ছি যে এই যে শিয়ং ও দিহং, এটি যখন অসমে মানে ব্রহ্মপুত্র নদ শিয়ং ও দিহং নামে যখন প্রবাহিত হয়েছে এবং অসমের সাদিয়ার পর ব্রহ্মপুত্র নামে এই নদীটি পরিচিত হয়েছে। তার আগে কিন্তু তার নাম শিয়ং, দিহং, সাংপো ইত্যাদি ছিল এবং অসম অতিক্রম করে ব্রহ্মপুত্র কী করলো? বাংলাদেশের যমুনা নামে পদ্মার সঙ্গে মিলিত হলো এবং মিলিত প্রবাহের নাম পদ্মা হলো এবং তারপরে পদ্মা আবার মেঘনার সাথে মিলিত হলো এবং সেটা মেঘনা নাম নিয়ে আবার বঙ্গোপসাগরে পড়েছে। এই হলো ব্রহ্মপুত্র। এবার ব্রহ্মপুত্র নদ সম্পর্কে একটু জেনে নিই। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার। ভারতে প্রবাহ 885 কিলোমিটার। এই দৈর্ঘ্যের মধ্যে মাত্র 885 কিলোমিটার ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উৎস তিব্বতের চেমাউংদুং হিমবাহ। সেখান থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি লাভ করেছে। মোহনা বঙ্গোপসাগরে এই নদী মিলিত হয়েছে। ব্রহ্মপুত্রের উপনদীগুলো হলো তার ডান তীরের উপনদী সুবনশিরি, কাবেং আর তিস্তা। ডান তীরের উপনদী তিস্তা, এই তিনটে হলো বাম তীরের উপনদী। ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী হলো তিনটি, সুবনশিরি, কাবেং আর তিস্তা। আর ডান তীরে হলো বুড়ি, দিহিং, ধানসিঁড়ি ইত্যাদি। তাহলে আশা করি তোমরা এই তিনটি নদ সম্পর্কে ভারতের জল সম্পদের যে আলোচনা করা হলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি না বোঝো তাহলে কমেন্ট করে জানিও। আর তোমাদের এই আলোচনার উপরে কিছু প্রশ্ন পরবর্তী ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো আর পরবর্তী অংশটাও এর পরের ভিডিওতে তোমাদের আবারও একটি আলোচনা করব। তো তোমরা অবশ্যই মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকে ভালো থাকো।